ওখানকার স্থানীয় নেতা ছিল আরাবুল এবং কাইজার। কাইজার কোণঠাসা, আরাবুল জেলে, ফলে তোলাবাজি আনলিমিটেড। যেন ঠিকঠাক মতো তোলাবাজি করে জেড ক্যাটেগরি প্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত নেতা কালীঘাটে পৌঁছে দিতে পারেন। এটা কি তোলাবাজিটাকে নিষ্কণ্টক করার একটা ব্যবস্থা? দেখুন, আজকে সন্দেশখালীতে সংবাদ মাধ্যম আবার আক্রান্ত হয়েছে। জেলেখালীতে শিবু হাজরার বাহিনী তারা আক্রমণ করেছে, মানুষকেও আক্রমণ করেছে। 3 জন বোধহয় হাসপাতালে যাচ্ছে। মানুষের গণরোষ তার সামনে দাঁড়িয়ে গুলি বন্দুক নিয়ে এসছে এবং সেই গুলি বন্দুকের ছবি আপনারা পেয়েছেন। যখন সেগুলো কাভার করতে যায় তখন এমনকি TV9-এর সাংবাদিক তার ক্যামেরাও বোধহয় ফেলে দিয়েছে, ভেঙে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এবারে খুবই খারাপ কাজ। দুষ্কৃতি রাজত্ব বলতে যা বোঝায় এই হচ্ছে বন্দুক নিয়ে চলেছে, এই হচ্ছে তৃণমূলের বাহিনী। আর অনেক বাকি আছে ওখানে। বিশেষ করে দুষ্কৃতীরা বুঝে গেছে যে আমাদের রাজত্ব। শাহজাহান যখন সেক্ষেত্রে ইডির তল্লাশি, তার আগেই আক্রান্ত হয়েছে, সাংবাদিকরা আক্রান্ত হয়েছে। পুলিশ আক্রমণকারীদের পাশে দাঁড়িয়েছে, আক্রান্ত পাশে দাঁড়ায়নি, সংবাদ মাধ্যমের পাশে দাঁড়ায়নি। ফলে দুষ্কৃতীরা বুঝে গেছে পুলিশ আমাদের, ফলে সংবাদ মাধ্যমকে যখন খুশি যা খুশি করতে পারি। শিবু হাজরার বাহিনী, তারা দুষ্কৃতী বাহিনী তৃণমূলের, তারা আজকে মানুষকে আক্রমণ করেছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধে এগিয়ে গেছে এবং তারপর সাংবাদিক তাদেরকেও মারধর করেছে। পশ্চিমবাংলায় একটা এমন রাজত্ব চলছে যেখানে দুষ্কৃতীরা মনে করছে আমাদের সরকার সংবাদ মাধ্যমকে আক্রমণ করতে পারছে। আমি তীব্র নিন্দা করছি। সরকারের যারা মাতব্বর তারা কি বলছেন, চুপ করে আছেন কেন? কেন? শাহজাহানের সময় তো একই ঘটনা ঘটেছে, এখনো একই ঘটনা ঘটছে। কেন? কেউ পার পাবে না। যা হচ্ছে এটা কেউ পার পাবে না। পুরনো দোকান ভেঙে ভাঙচুর করে দিয়েছিল, দখল করে নিয়েছিল। মানুষ বেরিয়ে এসে তাদের সেই দোকান পাল্টা দখল করছে, নিজেদের জিনিস ফেরত পেতে চাইছে। তার জন্য এত আক্রমণ। পুলিশ যত ওস্তাদি করবে, যত অসভ্যতা করবে, তত তৃণমূলের দুষ্কৃতির সঙ্গে সঙ্গে পুলিশের বিরুদ্ধে কিন্তু মানুষের রাগ ক্রমশ বাড়বে। সন্দেশখালী কি সাধারণ মানুষজন তারা খেপে উঠছেন? সন্দেশখালীর ঘটনা এটা পরিষ্কার হয়ে গেছে। সারা রাজ্যের জন্য এটা একটা সিগন্যাল। জনরোষ কাকে বলে সেটা বুঝে গেছে। দেখুন, শাহজাহান নাম সবাই শুনেছেন, পালিয়ে বেড়াচ্ছে পুলিশের ঘেরাটোপে, 1 মাসের বেশি হয়ে গেল। তার রাইট হ্যান্ড, কেউ শিবু, কেউ উত্তম, ইত্যাদি ইত্যাদি, একজনের 950 বিঘে জমি, ভেড়ি, বেআইনি দখলদারি, লুট, ধানের জমিতে নোনা জল ঢুকিয়ে পিঠ থেকে গেলে যা হয়, আরেকজনের জমির টাকাটা ফেরত দিয়ে দেবে। কেন এতদিন বলেননি? ওই এমএলএ কেন প্রশ্রয় দিয়েছেন? পুলিশের উচিত এমএলএ কে সহ জিজ্ঞাসাবাদ করা, জেরা করা, যে কেন জেনে বুঝে গরিব মানুষের টাকা যারা লুট করেছে তাদের প্রশ্রয় দিয়েছেন, তাদের ভাগ নিয়েছেন, তাদের ভাগ কলকাতায় পাঠিয়েছেন কেন? সবার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। যতক্ষণই অ্যাকশন না নেবে মানুষ কিন্তু ছাড়বে না, এটা যেন বুঝে রাখ। খোঁজ নেই শাহজাহানের প্রায় চমক দেওয়ার কায়দায় তৃণমূলের পুলিশ ভাঙড় নেতা আরাবুলকে গ্রেপ্তার করল পঞ্চায়েতের আগে। আইএসএফের সঙ্গে একটা ঝামেলা হচ্ছে। আইএসএফ নেতৃত্বকে টানাটানি শুরুর ইঙ্গিত, এটাকে একটা স্ট্র্যাটেজিক অ্যারেস্ট। তো ওইটা মিলিয়ে দুটো আলাদা জিনিস। শাহজাহানকে অ্যারেস্ট না করার জন্য কি এদিকে ঘটছে? দেখুন, শাহজাহান তৃণমূলের নেতা নেত্রীদের ঘনিষ্ঠ এবং আমি আগেও বলেছি ডায়মন্ড হারবার ইলেকশনে পর্যন্ত তার ফান্ড খাটে। এখান থেকে ফান্ড বিদেশে যায়, বিদেশের ফান্ড এখানে কাজ করছে কিনা মুখ্যমন্ত্রী বলুন। মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ সহধর্ম এবং 1 মাসের বেশি হয়ে গেল তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না, ঘেরাটোপের মধ্যে আটকে আছে। দৃষ্টি ঘোরাবার জন্য কি ভাঙড়? নাকি শওকত যেন নিষ্কণ্টক থাকে তার জন্য ভাঙড়ের আরাবুল গ্রেপ্তার? আরাবুল অপরাধী, কিন্তু
অপরাধী যখন, তখন তাকে কেউ অ্যাকশন নেয়নি, বরং তাকে পুলিশের ঘেরাটোপে রাখা হয়েছে। আর এখন তৃণমূলের মধ্যে তার চাইতে অনেক বড় তোলাবাজ আছে, তারা বেশি টাকা দেবে, আরাবুল কম টাকা দেবে। সেই কারণে কি আরাবুলকে সরিয়ে রেখে বড়দের বাকিদের নেতা বানানোর জন্য জেড ক্যাটেগরি, একজন জেড ক্যাটেগরি, একজন অ্যারেস্ট। মানেটা কি? মানে যে তোলাবাজির কারবার যে যত বেশি করতে পারবে, তার তৃণমূলের দম তত বেশি, সে তৃণমূলের নেতা তত বেশি। মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী এই মনোভাবে চললে যা হয়, এটা তাই হচ্ছে। সন্দেশখালীতে পুলিশের দ্বিচারিতা, বিক্ষোভ দেখানো গ্রামবাসীদের কঠিন ধারায় কেস, শাহজাহানের সাগরেদদের ছেড়ে রেখেছে পুলিশ। সিপিএম এর প্রাক্তন এমএলএ নিরাপদ দেখে টার্গেট পুলিশের। দেখুন, আমি আবারও বলছি, ভয়াবহ। অপেক্ষায় থাকুন, এ কখনো মেনে নেওয়া যায় না। যে পুলিশ খাটের তলায় লুকিয়ে পড়ে দুষ্কৃতি দেখলে তৃণমূলের, সেই পুলিশ রাস্তার পাশে বিক্ষোভরত ন্যায্য চাকরির দাবি যারা করছে, তাদেরকে মাঝরাতে তুলে মারে, জেলে পড়ে। যে পুলিশ শাহজাহানকে ঘেরাটোপের মধ্যে রাখে, 1 মাসের মধ্যেও পায় না, ইডির অভিযোগ সত্ত্বেও, সেই পুলিশ তৃণমূলের দুষ্কৃতি, তার অভিযোগের ভিত্তিতে 5 ঘন্টার মধ্যে অ্যারেস্ট। শাহজাহানের বাহিনী যারা অপরাধী, দুষ্কৃতি, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই, কোনো কেস নেই। হালকা ছাড়া কখনো কোনো কেস করতে পারেনি। যখন অনন্য পায় হয়েছে, তখন বেলেবল সেকশন। আর শিবু হাজরারা, দুষ্কৃতীরা, তারা কমপ্লেন করার সঙ্গে সঙ্গে এফআইআর হয়ে গেল, কেস চালু হয়ে গেল, 5 জন অ্যারেস্ট হয়ে গেল। এবং 1 নম্বর আসামির নাম কি? নিরাপদ সর্দার, সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক। 2 নম্বর 3 নম্বর প্রাক্তন তৃণমূল, মানে তৃণমূল ছিল, হয়তো নিজেদের মধ্যে এদিক ওদিক হয়েছে। 4 নম্বর 5 নম্বর সব দলের লোক আছে, 111 জন। 111 জন মানে তাদেরকে দল ধরে ভাগ করার কোনো কারণ নেই। নিরাপদের নাম তো থাকবে, নিরাপদ সিপিআই থাকবে না? 111 জন। মানুষের গণরোষ বলতে কি বোঝায়, এটা যেন তৃণমূল পারলে খেয়াল করে। আমি শুধু বলে দিই যে এসব করে কখনো ছাড় কেউ পাবে না। সন্দেশখালীতে গ্রামবাসীদের নিরাপদ আরেকটা কোশ্চেন করবে, আমি নিরাপদটা আলাদা করে বলে দেবো। নিরাপদটা করো, নিরাপদের নাম আছে 1 নম্বরে বলে কোশ্চেনটা করো। হ্যাঁ, মানে এই যে যাদের টার্গেট করা হয়েছে, তাদের মধ্যে নিরাপদ সিপিএম এর প্রাক্তন নিরাপদ দে সর্দার, ঠিক আছে, নিরাপদ সর্দার, তাকে টার্গেট করা হচ্ছে, এটা কিভাবে দেখছেন? দেখুন, নিরাপদ সর্দার আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য, সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক। তিনি গত কদিন আগে বলেছিলেন যে আমাকে ওখানকার লোকেরা বলছে যে শাহজাহান ঘুরে বেড়াচ্ছে এলাকায়, পুলিশ তাকে ঘেরাটোপ দিয়ে রেখেছে। এটা কিন্তু তাকে লোকে দেখেছে, সবাই জানেন, নিরাপদ প্রকাশ্যেই বলেছে। সেই শাহজাহানদের পুলিশ করতে পারেনি, কিন্তু দুষ্কৃতি অভিযুক্ত শিবু হাজরার কমপ্লেন 111 জনের বিরুদ্ধে, এবং তাদের মধ্যে প্রথম নাম নিরাপদ সর্দার। যেহেতু নিরাপদ সর্দার সিপিআইএম বয়ে যাচ্ছে, ওরা মানুষকে ভয় পাচ্ছে, সিপিআইএম কে ভয় পাচ্ছে, মানুষকে ভয় পাচ্ছে, সিপিআইএম কে ভয় পাচ্ছে। নিরাপদের নাম থাকবে তো বটে, নিরাপদ ওখানকার বিধায়ক ছিল, নিরাপদ ওখানকার মানুষের যে কোনো মনোভাবের শরিক। কিন্তু জেনে রাখুন, 7 তারিখ যেদিনের ঘটনা, সেদিন নিরাপদ তো কলকাতায়, আপনাদের ক্যামেরাতেও ছবি পাবেন, সিপিআইএম এর রাজ্য কমিটির সভা চলছিল, সেই সভায় নিরাপদ বসে আছে, ক্যামেরাতেও ছবি পাবেন। এবং তারপরের দিন বরঞ্চ সে বীরভূম, যেখানে আদিবাসী মানুষ মারা গেছেন, তাদের পাশে দাঁড়াবার জন্য। তারপর আজকে গেছে নিরাপদের সহ আমাদের পার্টির নেতৃত্ব ওখানে মানুষের পাশে দাঁড়াবার জন্য, বিপন্ন মানুষকে ভয় দেখানো হচ্ছে তাদের পাশে দাঁড়াবার জন্য। কিন্তু যখন নিরাপদ কলকাতায়, যখন নিরাপদ বীরভূমে, তখন নিরাপদের নামে কেস হয়ে গেল, ভয় পাচ্ছে সিপিআইএম কে। এবং এখান থেকে বোঝা যাচ্ছে যেটা একটা কার্যত সাজানো মামলা। এফআইআর করেছে পুলিশ, সেখানে অ্যাকশন নিয়ে নিয়েছে, কয়েকজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। সেই পুলিশ, যে পুলিশ শাহজাহানের টিকি ছুঁইতে পারে না, ওই পুলিশের কথার কোনো মূল্য নেই। ওই কারণে ওরা বলেছে শিবু হাজরাদের গ্রেফতার করতে হবে, অ্যাকশন নিতে হবে, আর ওই পুলিশের ওসি সহ সব তাড়িয়ে দিতে হবে, ওরা থাকতে পারবে না।
সন্দেশখালীতে গ্রামবাসীদের জমি দখলের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি। ভূমি দপ্তর এতদিন কি করছিল? মহিলারা লাঠি হাতে রাস্তায় নামার পর ঘুম ভাঙলো জেলা প্রশাসনের। এটি জেলা পরিষদ প্রশাসন করেছে। সন্দেশখালীর ঘটনার পর এখন নাকি ঘুম একটু ভেঙেছে জেলা প্রশাসনের, এখন অনেক বাকি আছে। রাজ্য প্রশাসন সহ দুলবে যে এই কারা কারা বেআইনি জমি দখল করে রেখেছে। শুনে রাখুন, অত তদন্ত করতে লাগবে না। শিবু হাজরা ওই প্রপার সন্দেশখালীতে 950 বিঘে ভেড়ি দুটো ভাগে জবরদস্তি দখলদারি, লিজের টাকা পর্যন্ত দেয়নি এবং লুট। তার সহকারী উত্তম 650 বিঘে, এবং এইরকম সারা সন্দেশখালীতে আরো 10 জায়গাতে ছড়ানো আছে। কারুর হোটেল, কারুর দোকান, কারুর ব্যবসা, কারুর জমি, এবং জমিতে ধান চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া। এতদিন ধরে এত মানুষ অভিযোগ করেছেন, থানায় গেছেন, থানা কমপ্লেন নেয়নি, বিডিওর কাছে গেছেন, কোনো অ্যাকশন হয়নি। আগের ভিডিও 2-1টা বিষয় জানতে চেয়েছিলেন বলে সেই ভিডিও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী এমএলএ, তিনি মন্ত্রী, তিনি ত্রাণ দিতে গেছিলেন, তাকে তারা করেছে তৃণমূলের এই বাহিনী। মুখ্যমন্ত্রী চুপ করে থেকেছেন। মুখ্যমন্ত্রী তৃণমূলের মন্ত্রীর পাশে দাঁড়াননি, বিডিওর পাশে দাঁড়াননি, মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছে দুষ্কৃতীদের পাশে। সেই কারণে কেউ কিছু টের পায়নি। এখন মানুষ যখন জেগে উঠেছে, ফুসে উঠেছে, ওদের যখন পালাতে হচ্ছে, তখন এখন অফিসাররা বলছে তাই নাকি, একটু খোঁজ নি। আর এমএলএ বলছে তাই নাকি, তাহলে জমি টাকাটা ফেরত দিক। এমএলএ এতদিন কি করছিল, প্রশ্রয় দিয়েছে কেন? ওই এমএলএ বিরুদ্ধে পর্যন্ত অ্যাকশন হবে, কেউ ছাড়বে না। এই সন্দেশখালী নিয়ে যাবো দাদাদের রাজনীতিতে থমথমে সন্দেশখালীতে ফের উত্তেজনা জ্বললো আগুন। জেটিয়াখালীতে তৃণমূল নেতা শিবু হাজরার পোল্ট্রি ফার্মে আগুন, তারপর শিমুর 3 তলার বাগান বাড়িতে ভাঙচুর চালানো, সেখানেও আগুন লাগানোর চেষ্টা। তৃণমূল থেকে বলা হচ্ছে এগুলো সিপিএম এবং বিজেপি মিলে করেছে। সন্দেশখালীতে যে ঘটনা ঘটছে সবাই টের পাচ্ছেন। গত 10-12-15 দিন ধরে বিশেষ করে ওখানকার আদিবাসী মানুষ এবং সাধারণ মানুষ তারা বারবার থানায় গেছে, ভিডিওর কাছে গেছে, অভিযোগ জানিয়েছে যে আমাদের জমি এতদিন ধরে জবরদখল করে রেখে দিয়েছে, লুট করেছে, আমাদের মারধর করেছে। আমরা প্রতিবাদ করতে গেলে পার্টি অফিসে গিয়ে আমাদের মারধর করা হয়েছে, ডেকে এনে আমরা অসহায়, আমাদের পাশে থাকুন। পুলিশ বলেছে বেরো এখান থেকে, তৃণমূলের নেতাদের বিরুদ্ধে কমপ্লেন আমরা নেব না। উল্টে তাদের ধমকেছে, উল্টে তাদের বিরুদ্ধে কেস দিয়েছে। এই যখন পরিস্থিতি, তখন গ্রামের মানুষ কার্যত ফুসে উঠেছে, এবং সেই কারণেই হাতে তাদের গুলি বন্দুক নেই। তৃণমূলের নেতাদের হাতে গুলি বন্দুক, আর গ্রামের মানুষের হাতে লাঠি ঝাঁটা। সেই লাঠি ঝাঁটার ভয়ে তৃণমূল পালিয়েছে, শুধু সন্দেশখালীতে না, তারপর জেলিয়াখালীতে নাকি জেলেখালী, তারপর একই রকম মণিপুরে বাজারের দোকানদারকে উচ্ছেদ করে দিয়ে জবরদস্তি দোকান চালায়। মানুষ কেন মেনে নেবে বলুন তো? দেয়ালে পিঠ ঠুকে থেকে গেলে মানুষ যেভাবে রুখে দাঁড়ায় সেইভাবে রুখে দাঁড়িয়েছে। সেই কারণেই দুষ্কৃতীরা তৃণমূলের তারা বন্দুক হাতে ভয় দেখাচ্ছে, কখনো কখনো ডাইভার্ট করার জন্য গন্ডগোল করছে, যাতে ডাইভার্ট করে দেওয়া যায়। মানুষের স্বতঃস্ফূর্ত জনরোষ থেকে পারলে শাসক এবং সরকারের নেতারা বুঝুক, কেউ কিন্তু ছাড়া পাবে না। এই সন্দেশখালী জুড়ে জনতা ক্ষুব্ধ, ক্ষোভে ফুসছে। শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরা, এদের অত্যাচারে কার্যত সাধারণ গ্রামবাসীরা দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। এরপরেও কি এই মানুষটি রুখে দাঁড়াচ্ছে? আগামী দিনে কি রাজ্যের সিদ্ধান্ত এইটাই ঘটে চলেছে? সন্দেশখালীতে দেয়ালে পিঠ থেকে যাওয়া মানুষ, অত্যাচারে, আক্রমণে তাদের লুট হয়েছে সর্বস্ব। এর পরিপ্রেক্ষিতে পুলিশের কাছে গেছে, পুলিশ কোনো অ্যাকশন নেয়নি, কখনো বরং অভিযোগকারীকেই বিপদে ফেলেছে। অভিযুক্তর পাশে পুলিশ দাঁড়িয়েছে, মানুষ ফুঁসে উঠেছে। দেয়ালে পিঠ থেকে গেলে যেরকম হয় রুখে দাঁড়িয়েছে। এটা সিগন্যাল, সন্দেশখালী ইজ এ সিগন্যাল। গোটা রাজ্যে একই রকম জিনিস হচ্ছে, এবং গোটা রাজ্যে মানুষ অপেক্ষায় আছে। চান্স পেলেই তারা করবে, এবং সেই তারা খেতে হবে। এ শুধু ওই তারা খেয়ে নদী পেরিয়ে পালিয়েছে তা না, এই দুষ্কৃতী এবং লুঠের বাহিনী মাথায় শাসক যতই থাকুক না কেন, তারা খাবে। আর পুলিশ যতই তাদের প্রশ্রয় দিক না কেন, তারাও তারা খাবে, অপেক্ষায় থাকবে। এই ঘটনা কি তৃণমূলের শেষের শুরু? সন্দেশখালীতে যে ঘটনা ঘটছে, এটা তৃণমূল নেতারা যদি বুঝতে না পারেন, বুঝতে পারবেন বলে মনে হয় না,
তাহলে কিন্তু আরো বিপদে তাদের পড়তে হবে। কারণ মানুষের ঘৃণার মুখে লুঠেরার বাহিনী, এবং ঘৃণা যখন মানুষের তৈরি হয় তখন কোনো শক্তি নেই তাকে ঠেকিয়ে রাখতে পারে। সর্বশক্তিমান তৃণমূল, একচ্ছত্র তৃণমূল, সন্দেশখালীতে কেউ দাঁত ফোটাতে পারবে না সেই রকম তৃণমূল, পঞ্চায়েতে ভোটে কেউ দাঁড়াতে পারবে না সেই রকমের তৃণমূল। সেখানে কিন্তু তৃণমূলের নেতারা এখন পুলিশের আশ্রয়ে রয়েছে। পুলিশ না থাকলে ওই নেতারা কেউ এলাকায় থাকবে না, পালাবে, পরের দিন পালাবে, শুরু হয়ে গেছে। এটা খেয়াল রাখা যাবে। সুকুমার মাহাতো সন্দেশখালীর বিধায়ক, তিনি একদিকে বলছে বিজেপি এবং সিপিএম এর দিকে আঙুল তুলছে, আবার অন্যদিকে সন্দেশখালীতে 2021 সালের পরে সবাই তৃণমূল এটাও বলছেন। সেই সবাই তৃণমূলের মধ্যে একটা বড় অংশ দীর্ঘদিন অত্যাচারে কোণঠাসা, এবং তারাই আজ রুখে দাঁড়িয়েছে এটাও স্বীকার করে নিচ্ছেন তিনি। দেখুন, ওখানে তৃণমূলের যিনি এমএলএ তার নাম বোধহয় সুকুমার মাহাতো, তিনি একে মুখে 3-4 রকম কথা বলছেন। এক, বলছেন 21 সালের পরে সন্দেশখালী সবাই তৃণমূল। 2, বলছেন যারা রুখে দাঁড়াচ্ছে তারা তৃণমূল, কিন্তু তারা মার খেতে খেতে পিঠ দেয়ালে ঠেকে গেছে। আবার 3, বলছেন এটা সিপিএম এবং বিজেপির চক্রান্ত। সিপিএম এর সঙ্গে বিজেপির নাম না জড়িয়ে দিলে তো হয় না। কোনো সন্দেহ নেই ওখানকার মানুষ, তাদের দল মত যাই থাক না কেন, তারা আক্রান্ত। বামপন্থী মানুষ, তাদেরকে নানা রকম ভাবে আক্রমণ করা হয়েছে, মারা হয়েছে, এলাকা ছাড়া করা হয়েছে, খুন করা হয়েছে। এবং তৃণমূলের কোনো কথা বিজেপিতে চলে গেছেন, কিন্তু বিজেপিতে চলে গেল বলে আর তৃণমূলে থেকে গেল বলে শুধু মানুষ। ফলে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ। এখন মাহাতো একবার বলছে সিপিএম এর চক্রান্ত, আরেকবার বলছে ওই উত্তম সর্দার নাকি কি সব কি নাম, তারা টাকা দেয়নি, ওরা টাকা দিয়ে দেবে। তার মানে নাকি টাকার ভাগ দিয়েছে বেলে, এবং সেই ভাগ পাঠিয়েছে কালীঘাটে, ধরা কেউ পড়তে বাকি থাকবে না। ইডি অফিসাররা মার খাওয়ার পর রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেছিলেন সন্দেশখালীর ঘটনায় পুলিশ কড়া ব্যবস্থা দেবে। তার 1 মাস পার হয়ে গেলেও রাজ্য পুলিশের ভূমিকা হাস্যকর জায়গায় পৌঁছে গেছে, এবং রাজীববাবুও চুপ। দেখুন, ইডি সন্দেশখালীতে আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়ে অভিযোগ করার পর পুলিশের ডিজি তিনি বলেছিলেন পুলিশ সব অ্যাকশন। 1 মাস প্লাস হয়ে গেল, ডিজির কথার পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু কোনো অ্যাকশন নিতে পারেনি, শাহজাহানকেও খুঁজে পায়নি। তাহলে বুঝতে হবে পুলিশ অযোগ্য, অথবা পুলিশের ডিজি অযোগ্য, অথবা পুলিশের ডিজি যদি যোগ্য হয় বা পুলিশ যদি যোগ্য হয়, তাদের যারা চালাচ্ছেন তারা পুলিশ বাহিনীকে অযোগ্য করে রাখছেন। প্রশাসন তৃণমূলের পক্ষে দাঁড়িয়ে ডিজি অথবা অন্য অফিসার যেই হোক না কেন যদি এই অপরাধীদের পাশে দাঁড়ান, তাহলে মানুষ এখন তাড়া করেছে দুষ্কৃতীদের, অপরাধীদের। এরপর কিন্তু পিছনে যারা থাকবে, সে পুলিশ হোক আর প্রশাসন হোক, তারাও কিন্তু আক্রান্ত হবে। কারণ এই বাহিনীর কাছে এমনকি তৃণমূলের মন্ত্রী পর্যন্ত আক্রান্ত হয়েছিলেন এই তৃণমূল দুষ্কৃতী বাহিনীর কাছে। এই তৃণমূল দুষ্কৃতী বাহিনীর কাছে এর আগে আমরা জানি প্রশাসন, বিডিও আক্রান্ত হয়েছেন, সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। কেউ ছাড়া পাবেন না, পুলিশ হোক আর যেই হোক। সন্দেশখালীতে ফের উত্তেজনা প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলছেন 111 জনের নামে মামলা হয়েছে, বিজেপি 3 জন মন্ডল সভাপতিও আছে তার মধ্যে। আমরা ফুল লিগাল প্রোটেকশন দেবো, গ্রামবাসীদের গ্রামে থাকতে বলছি, এবং সবাইকে সংগঠিত হওয়ার কথা বলছি। আবার মিছিল বাজবে, আবার জয় শ্রীরাম। দেখুন, সন্দেশখালীতে যারা কোণঠাসা, পিঠ দেয়ালে ঠেকে গেছে, যাদের সর্বস্ব লুট করেছে, জমি জিরেত সহ, কোনোদিন কখনো তারা পুলিশের কাছে গিয়ে সহানুভূতি পায়নি, আইনের শাসন পায়নি। দুষ্কৃতীদের তারা যখন মানুষের তাড়া খেয়েছে, তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে 111 জনের বিরুদ্ধে পুলিশ কেস করেছে। এই 111 জনের মধ্যে প্রথম নাম নিরাপদ সর্দার, যিনি আমাদের রাজ্য কমিটি মেম্বার এবং ওখানকার প্রাক্তন বিধায়কও বটে। গোটা রাজ্যের মানুষ, তাদের নানান সংগঠন, বিশেষ করে ক্ষেত মজুর সংগঠনের তিনি রাজ্যের সম্পাদক, তার নাম 1 নম্বরে। এই 111 জনের মধ্যে কতজন সিপিএম, কতজন তৃণমূল, কতজন তৃণমূল ভেঙে তৃণমূল, কতজন তৃণমূল ভেঙে বিজেপি, আমি তার অঙ্কের মধ্যে যাচ্ছি না। নিশ্চয়ই তার মধ্যে
তৃণমূলের সমর্থকেরাও আছেন, বিজেপির সমর্থকেরাও আছেন, সিপিএম তো আছে বটেই। আসলে তাদের পরিচয় হচ্ছে মানুষ, জনরোষ। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড পলাশ দাস, কমরেড নিরাপদ সর্দার, তারা ইতিমধ্যে এলাকায় গেছেন। আমাদের অন্য আরো অনেক কমরেড গেছেন, তারা মানুষের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই, যে কোনো মানুষের ন্যায্য লড়াইতে আমরা আছি। পুলিশ যদি অ্যাকশন নেয় তার আইনি ব্যবস্থা পর্যন্ত আমরা দেখব, কাউকে ছাড়া হবে না। ফলে চিকিৎসা হোক আর আইনি ব্যবস্থা হোক যেন আমাদের করতে না হয়, পুলিশ সেই দায়িত্ব নিক। যদি না নেয় তাহলে পূর্ণ দায়িত্ব আমাদের থাকবে, এলাকার সমগ্র মানুষকে সেই ভরসা আমরা দিতে চাই। আরাবুল নিয়ে একটা আছে যে কিছু বলছিলে, কিছু বলছিলে? রাজ্য পুলিশের থেকে ভাঙড় এলাকা কলকাতা পুলিশের অধীনে হওয়ার পরে ভাঙড়ে তৃণমূল নেতা আরাবুল ইসলাম গ্রেপ্তার। পঞ্চায়েত ভোটে আইএসএফ কর্মী খুনের মামলায় 8 মাস পরে গ্রেপ্তার। রাতে নিয়ে আসা হয় লালবাজারে। আজকে তাকে এসএসকেএম হাসপাতাল হয়ে বারুইপুর আদালতে পাঠানো হয়েছে। এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে আজ সকাল থেকে ভাঙড়ের বিভিন্ন জায়গা থেকে তাজা বোমা উদ্ধার, কোথাও গন্ডগোলের আরাবুল তৃণমূলের তাজা নেতা, তাকে পুলিশ গতকাল গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার বলবেন কিনা আমি জানি না, গ্রেপ্তারই বলবেন। তাকে লালবাজারে কমিশনার তার সঙ্গে কথা বলবেন, পুলিশ আধিকারিকরা বলে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, চা বিস্কুট খাওয়ানো হয়েছে, তারপরে এবারেতে নেওয়া হয়েছে। মানে ডেকে এনে হাফ জামাই আদর করে আপাতত রেখে দিয়েছে। হয়তো জামাই আদর করে একটু কেস করেছি বলছে ভাব দেখাতে চাইছে, নাকি শওকত বড় নেতা, তার গেট ক্যাটেগরি আর এখন তুলনায় কম যোগ্য, কম ক্ষমতা আরাবুলের তোলাবাজি করার, তাহলে সেই কারণে সেই জেলে, এগুলো ওরা যাবজার বুঝবে। কিন্তু 8 মাস আগের ঘটনা, ওখানে যারা মারা গেছিলেন ভাঙড়ে, তার মধ্যে ভাঙড় এই সাব ডিভিশনের বাইরে অন্য সাব ডিভিশনের লোক, এই জেলার বাইরের অন্য জেলার লোক, তারা কারাগারে ছিলেন, কে তাদের নিয়ে এসছিল, তাদের মধ্যে কজন মারা গেছে, কজন ক্যাম্পিং এর মানে জীবন তলার, কজন সন্দেশখালীর, কে তাদের লাশ গায়েব করেছে, সবাই সব বুঝতে পারছে, পুলিশ সব জানে। ধামাচাপা দিয়েছে, ধামাচাপা দিতে দিতে কোনো একটা কারণে কে বড় নেতা কে ছোট নেতা আপাতত হয়তো গ্রেপ্তার করেছেন, হয়তো ইলেকশনের আগে ছাড় পাইয়ে দেবার জন্য গ্রেপ্তার করেছেন, হয়তো শওকতকে নিষ্কণ্টক রাখার জন্য গ্রেপ্তার করেছেন, হয়তো কালীঘাটের পাওনাটা ঠিক মতো পাচ্ছেন না বা কম পাচ্ছেন বলে গ্রেপ্তার করেছেন। কিন্তু তারপর থেকে তাজা বোমা উদ্ধার হওয়া শুরু হয়েছে। এই তাজা বোমা যারা লুকিয়ে রেখেছিলেন তাদের একজনকে ধরেছেন, বোমা উদ্ধার হওয়া শুরু হয়েছে। আজকে বিভিন্ন জায়গাতে নাকি বোমা উদ্ধার হচ্ছে। এই কলকাতায় নামলেন, কোথাও কোনো কথা বলবেন না, গেলেনও না, ওনারই লোকসভা কেন্দ্র। নুসরাত এমপি বসিরহাটের, সন্দেশখালীটা বসিরহাটের মধ্যে পড়ে, উনি কলকাতায় গেলেন না, শাহজাহানের পাশে দাঁড়াবার জন্য গেলেন না, আর দুষ্কৃতী যারা, যাদের উপরে মানুষ জনরোষে ফুঁসে উঠছে, সেই জনরোষের পাশে দাঁড়াবার জন্য গেলেন না। এটাতেও নেই, ওটাতেও নেই। উনি শাহজাহানের পক্ষে, শিবু হাজার পক্ষে। সেই কারণে দুষ্কৃতীদেরকে প্রশ্রয় দেওয়াটাই বড় কাজ বলে মনে করছেন। মানুষের পাশে থাকাটা কাজ নয়, এমপি তো অসভ্যতার সীমাহীন হয়ে যাচ্ছে। ভাঙড় কলকাতা পুলিশের আওতায় আসার পর এই প্রথম কোন রাজনৈতিক বড় অ্যারেস্ট ভাঙড় থানা কলকাতা পুলিশের আওতায় আসার পর। শওকত মোল্লা কিছুদিন আগে পুলিশকে ওপেনলি চ্যালেঞ্জ করেছিল, ধরলেও শওকতকে খাতির করছে কেন? ভাঙড় থানাটা এখন কলকাতা পুলিশ হয়েছে, ওখানে মাঝে মধ্যেই অ্যারেস্ট হয়। আরাবুল অ্যারেস্ট হয়েছে কলকাতা পুলিশের এখতিয়ারে। আরাবুলের মাথায় যাকে বসানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, সেই শওকত কিন্তু দিব্যি বহাল তবিয়তে জেট ক্যাটেগরি। ওখানকার স্থানীয় নেতা ছিল আরাবুল এবং কাইজার কোণঠাসা, আরাবুল জেলে। ফলে তোলাবাজি আনলিমিটেড, যেন ঠিকঠাক মতো তোলাবাজি করে জেট ক্যাটেগরি প্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত নেতা কালীঘাটে পৌঁছে দিতে পারেন। এটা কি তোলাবাজিটাকে নিষ্কণ্টক করার একটা ব্যবস্থা?
বিধানসভায় বেনজির সংঘাত, বিরোধী দলনেতা বনাম স্পিকার, সাংবাদিক বৈঠক অনুমতি সাপেক্ষ। মানে কি হয়েছে বিধানসভাতে বেশি করো না, অনেক হয়ে গেছে, বলো এবার 19 দিয়ে বিরোধী দলনেতা এবং স্পিকারের সঙ্গে একটা সংঘাত হচ্ছে, সাংবাদিক বৈঠক করতে গেলেও তার অনুমতি নিয়ে করতে হবে। দেখুন, এই বিধানসভায় আমাদের কোন শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, এই স্পিকারের নেতৃত্বে বিধানসভায় কোন নিজের খুশি মতন চলার একটা ব্যবস্থা। এটা যখন আমরা বিরোধী দলে বিধানসভায় ছিলাম, আমি এবং আব্দুল মান্নান, তখনও বারবার হয়েছে। বিরোধী দলের নেতার ঘরে অথবা কোনো ঘরে ক্যামেরা অ্যালাউড না, বিধানসভায় অ্যালাউড না, কারণ ঘরে মন্ত্রী কিন্তু ঘরে বসে সাংবাদিক সম্মেলন করে চলেছেন। কতবার বলা হয়েছে যে মন্ত্রী পারবেন তো বিরোধী দলের নেতা পারবেন না কেন, মন্ত্রী পারবেন তো অন্য কেউ পারবেন না কেন, পরিষদের দলের নেতা করবেন না, ওনার খুশি, ওনার মত। এখন সেই কারণে কে সাংবাদিক সম্মেলন করবে আর কে সাংবাদিক সম্মেলন করবে না, কতটুকু কথা বলবে আর কতটুকু কথা বলবে না, যখন অধিবেশন চলবে তখন ক্যামেরা কার জন্য অ্যালাউড হবে আর কার জন্য অ্যালাউড হবে না, এই সব ব্যাপারে একটা শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশের মতন মনোভাব নিয়ে স্পিকার চলছেন। স্বাভাবিক কারণে এই সংঘাত এই স্পিকার আসার পর থেকে প্রথম দিন থেকেই চলছে, আজও চলছে। নরসিংহ রাও, চরণশ্রী চৌধুরী চরণ সিং, স্বামীনাথন এই ভারত রত্ন বিরোধী ঐক্য কি আরো বেড়ে দেওয়ার চেষ্টা করছেন? প্রধানমন্ত্রী ভারত রত্ন অ্যানাউন্স করেছেন, এর আগের দিন লালকৃষ্ণ আদবানি, যাকে মার্গদর্শক মন্ডলীতে পাঠিয়ে দিয়েছিলেন, হাল খারাপ, তাকে না ছুঁয়ে রাখলে ভোটে বিজেপি জিততে পারবে না, ভারত রত্ন করেছেন। 26শে জানুয়ারির পর রাষ্ট্রপতি ভবন না, প্রধানমন্ত্রী স্বয়ং, আমি তখনই বলেছিলাম যেটা নজির এরকমটা নয়, নজিরের বাইরে গিয়ে কাজ করা হচ্ছে। আজকে অ্যানাউন্স করা হয়েছে যে শুধু আদবানিতেও হচ্ছে না, একটু কোথাও একটা দেখাতে হবে আমি আছি, সেই কারণে চৌধুরী চরণ সিং অথবা পিভি নরসিংহ রাও দুজনেই এখন প্রয়াত, তাদেরকে এখন ভারত রত্ন দিচ্ছেন, ভাব দেখাবার চেষ্টা করছেন আমি কিন্তু সবাইকে নিয়ে আছি। সবচাইতে স্বেচ্ছাচারী স্বৈরাচারী মনোভাবা চলা নরেন্দ্র মোদীর টিম জিতবে না, এটা যত নিশ্চিত হচ্ছে তত নানান রকমের জিনিসকে আঁকড়ে ধরার চেষ্টা করছেন। 100 দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর অভিযোগ পঞ্চায়েত আধিকারিকদের। আজকে 100 দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতির মামলায় চাঞ্চল্যকর অভিযোগ পঞ্চায়েত আধিকারিকদের। আজকে ইডি দুজনকে ডেকে পাঠিয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। তাদের আইনজীবীরা ঢোকার সময় বলেন, যখন দুর্নীতি চলছিল তখন বারবার পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে এবং বিডিও ও পঞ্চায়েত প্রধানের নির্দেশে দুর্নীতি হয়েছে এমন অভিযোগ তথ্য সহ পুলিশকে বলা সত্ত্বেও, জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ করা হয়নি, উল্টো ধমক চমক দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্নীতি থাকতে অভিযোগ চাপা দিতে আধিকারিকদের বলির পাঠা করা হয়েছে বলে অভিযোগ। দেখুন, এই যে 100 দিনের কাজে দুর্নীতি যে ভয়াবহ, এটা নিয়ে কোনো সন্দেহ কারণ নেই। আবাস যোজনা সমান দুর্নীতি, আমফান এক বাড়িতে 2, 5, 7, 10, 13টা পর্যন্ত ত্রাণ, আর যে গরিব মানুষ রাস্তার পাশে বসে আছে তার কাছে কিছু নেই, ফলে যার প্রাপ্য তাকে না দিয়ে লুট করার মতন করে যে পশ্চিমবাংলায় চলা হচ্ছে প্রত্যেকটি প্রকল্পে, সবাই জানে। অভিযোগ করলে অভিযোগকে কখনো গুরুত্ব দেওয়া হয়নি, ভিডিও অভিযোগকে গুরুত্ব দেয়নি, কারণ ভিডিও নিজে যুক্ত হয়ে যাচ্ছে, প্রধানের প্রশ্ন ওঠে না, সে নিয়ে যুক্ত। থানায় গেলে থানাও কখনো কোনো অ্যাকশন নেয়নি, বরং ধামাচাপা দিয়ে কেন অভিযোগ করা হয়েছে সেই কারণে বিব্রত করা হয়েছে। 100 দিনের কাজের অভিযোগ তো পুরনো, পুলিশের কাছে ছিল, পুলিশ তো কিছু করেনি। এখন বেছে বেছে নেতাদের বাঁচিয়ে আধিকারিকদেরকে টার্গেট করে, যদি আধিকারিকরা অপরাধী তারাও বুঝতে পারবেন। আমি শুধু আধিকারিকদের বলবো, নেতাদের পদলেহন করতে করতে আধিকারিকেরা যখন দুর্নীতিকে বেশি প্রশ্রয় দিয়েছেন, ভেবেছেন ভালোই তো অনেক বাড়ি গাড়ি হচ্ছে, সেই আধিকারিকরা সবাই অপেক্ষায় থাকুন, আমাদের কাছে নামের তালিকা আছে, অপেক্ষায় আছে আমরা, কাউকে ছাড়া হবে না। যে আধিকারিক যত বড় আধিকারিক হোক না কেন, যে নেতা যত বড় নেতাই হোক না কেন, দুর্নীতির শেষ কিন্তু আমরা দেখে ছাড়বো, সবে শুরু হয়েছে, বহুদিন চলবে। 100 দিনের কাজ একটি আইনের ভিত্তিতে শুরু করা হয়েছে, এটি একটি কর্মনিষ্ঠার আইন, কিন্তু মমতার প্রস্তাবিত কর্মসূচি এটা কোনো আইন নয়।
বাজেটে কোনো বরাদ্দ উল্লেখ নেই। কিসের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষকে বছরে 50 দিনের কাজ দেবেন? এর জন্য গভর্নমেন্ট কি আলাদা করে কোনো জব কার্ড বানাবে? মমতা কি বিধানসভায় বিলে নেই কর্মশ্রী প্রকল্প আইনগতভাবে স্বীকৃতি দেবেন? আপনাদের কি মনে? দেখুন, মনরেগা 100 দিনের কাজের আইন দেশের আইন। UPA-1 সরকারের আমলে যখন বামপন্থীরা 61 জন ছিল, মমতা ব্যানার্জি তখন কিন্তু এর পক্ষে ছিলেন না, এর বিরুদ্ধে ছিলেন। ফলে আমরা যে মনোভাবে 100 দিনের কাজ চেয়েছিলাম, সেই গরিব মানুষ তার স্বার্থ কি করে রক্ষা করা যায়? ফলে গরিব আইনটাকে বরবাদ করে দিয়ে লুঠেরা টাকা জোগাড়ের ব্যবস্থা করতে শুরু করলেন। এটার সঙ্গে আইনের সম্পর্ক নেই উনি যা করছেন, বরঞ্চ আইন লঙ্ঘন করছেন, তার জন্য শাস্তি পেতে হবে। এখন ভোট এসে গেছে, হাল খুব খারাপ। একটা কর্মশ্রী বলে একটা প্রকল্প করেছেন। আচ্ছা, প্রকল্প তো করলেন, 50 দিন তো কাজ দেবেন, কত লোককে কাজ দেবেন? তাহলে কত টাকা লাগবে? তার বরাদ্দ কোথায়? বরাদ্দ নেই, বরাদ্দ নেই। তাহলে ভোটের জন্য ফাঁকা কথা বলেছেন, ভোট পাওয়ার জন্য কর্মশ্রী, মানুষকে কাজ দেওয়ার জন্য কর্মশ্রী না। যারা 100 দিনের কাজের টাকা চুরি করে, লুট করে, তারা মানুষকে কাজ দেবে টাকার জন্য, এটা হয় কখনো? তারা লুট করার জন্য প্রকল্প করছে। কোথায় গেল ঘাটালের মাস্টার প্ল্যান? রাজনীতিতে অবশ্যই দেশকে কি ধরে রাখার চেষ্টা হচ্ছে? তুমি আমাকে 8 ঘন্টা পরে তোমাকে করবো, অথবা তুমি করবে। তুমি ভালো করে খোঁজ নিয়ে নাও, একটু পরে করছি। চলো চলো চলো, অর্ধেক উঠতে হবে। আমার 4টে বেরোবার কথা, 3:30। কোথায় গেল ঘাটালের মাস্টার প্ল্যান? দেবেন কি রাজনীতিতে অরুচি? দেবকে কি ধরে রাখার চেষ্টা করছে? দেব মানে দীপক অধিকারী, ফিল্ম আর্টিস্ট। আমাদের রাজ্যের মানুষ বা সাধারণভাবে যুবক যুবতীরা বড় অভিনেতা বলে তাকে পছন্দ করেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তার কৃতিত্ব অথবা যোগ্যতা তাকে ঢেকে দিয়ে তৃণমূল সেই কৃতিত্বের ভাগিদার হয়ে ভোট পেতে চেয়েছে। যত পেতে চেয়েছে তত এই সিনেমা আর্টিস্ট বা ইত্যাদি যাই বলেন না কেন, দেবের মতন এরা কলুষিত হয়েছে, এদেরকে কলুষিত করা হয়েছে। এখন ওনার বোধহয় অরুচি এসে গেছে, উনি আর দাঁড়াবেন না বলছেন। তবে 3টে কমিটি থেকে পদত্যাগ করেছেন। তারপরে এখন দেখা গেল মমতা ব্যানার্জির যিনি ঘনিষ্ঠ তৃণমূলের নেতা, তিনি বলছেন দেব ওখান থেকে কাটমানি খায় 30 দিনের। দেব কাটমানি খায় কি খায় না সেটা যারা বলছেন তারা বুঝতে পারবেন, কিন্তু মানুষ এটা সাধারণভাবে দেখতে চায়নি। অন্তত দেবের গায়ে তো কাদা লাগিয়ে দেওয়া গেল বটেই। তৃণমূল এমন দল, যে দলে থাকবেন আর ভদ্র থাকবেন, ভালো থাকবেন, অসম্ভব। কাদা গায়ে লাগবেই এবং লাগানো হবেই। কাটমানি কম হোক আর বেশি হোক, এই চর্চাই চলবে। ঘাটাল মাস্টার প্ল্যানে কি হলো? কিছু আবার কিন্তু জেলগুলিতে মহিলা বন্দীদের কালকে হয়ে গেছে, আজ আর বলবো না। যদি বলো ওটা গ্রুপে দেওয়া আছে কি? গ্রুপে দেওয়া আছে। অভিষেক কি তাহলে ক্রাইসিস ম্যানেজার? এই কালকে ওটা তোমাদের গ্রুপে দেওয়া আছে, তারপর আরেকবার দিয়ে দেবে। আচ্ছা, কোনটা? অভিষেক কি হয়েছে? হয়ে গেছে কালকে। না না না, সব রিপিট করবেন। রিপিট দরকার। আরেকটা রাজ করছি, পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর চলাচলে বকেয়া তেল খরচ 19 কোটি। কে টাকা আয় এড়াচ্ছে রাজ্য? এই টাকার দাবিতে, কমিশন বৃদ্ধির দাবিতে পাম্প ধর্মঘট ডাক দিচ্ছে উত্তরবঙ্গে পাম্প পানি। রাজ্যের সরকার শুধু লুট করে যাচ্ছে। তেল, পেট্রোল পাম্প বকেয়া কোটি কোটি টাকা, হাসপাতাল বকেয়া কোটি কোটি টাকা, প্রকল্প যেখানে যা বকেয়া, এবং আসলে লুটের টাকার ভাগ না হলে দেবো না। আর পেট্রোল পাম্প তো দেবে না বটে, টাকা নেই বলছে। ফলে সরকারের কাজ, পুলিশের কাজ ইত্যাদির জন্য যে তেল, সেই তেলের দাম দেওয়া নেই। এমনকি নির্বাচন কমিশন, সেন্ট্রাল ফোর্স ইত্যাদি ইত্যাদি, তখনকার যে খরচ, রাজ্য নির্বাচন কমিশনের খরচ রাজ্য সরকারের দেওয়ার কথা, সেই টাকা পর্যন্ত দেয়নি। ফলে টাকা না পেয়ে এখন পেট্রোল পাম্প ওয়ালারা তারা প্রতিবাদ করছেন, বিক্ষোভ করছেন। বোধহয় ধর্ম ডাকবেন বলে ঠিক করেছেন। সরকার যদি সব লুট করে দেয় তাহলে মানুষ তো বিপদে। দুটো প্রশ্ন। বিধানসভায় গতকাল তুলকালামের পর মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করতে না দেওয়া এবং সচেতন ভাবে তাদের বাধা সৃষ্টি করার অভিযোগে হেয়ার স্পিড থানায় তৃণমূলের পরিষদীয় দল
বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। শুভেন্দু অধিকারী আবার এই প্রসঙ্গে বলছেন, যত খুশি অভিযোগ করুন, আমি বুঝি না। দেখুন, গতকাল বিধানসভাতে কি হয়েছে, মুখ্যমন্ত্রীকে কে বাধা দিয়েছে, সেটার জন্য বিধানসভার স্পিকারের কাছে বিচার না চেয়ে থানায় চলে গেছে তৃণমূলের নেতারা, পরিষদীয় দল। হাস্যকর হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি বিধানসভা ভাঙচুর করেছিলেন, সেটা বিধানসভার সাবজেক্ট বলে কিন্তু পুলিশে যায়নি কেউ। বিধানসভা ভাঙচুর করেছিলেন সংবিধানটা হাতে নিয়ে, ভয়াবহ। আর এখানে মুখ্যমন্ত্রীকে বাধা দিয়েছে, তাইতেই থানায় চলে গেলেন। কেন? যাতে মুখ্যমন্ত্রী এবং বাধা এই দুয়ে মিলিয়ে তরজা লেগে থাকে, হয় তৃণমূল নয় বিজেপি যেন সুবিধে পায়। এটা বেঠিক, বেআইনি, এবং এটা স্পিকারের পদকে অবমাননা করা বলতে আমি যা বোঝাই তাই মনে করছি। এটা স্পিকারের পদকে লঘু করে দেখা। স্পিকার তো বিধানসভার সব, যদিও তিনি ঠিক মতো চলতে না পারলে বিপদ, দলত্যাগ করেও লোকে বিধানসভায় স্পিকারের সাহায্য পেলে মুশকিল। লাস্ট প্রশ্ন, শুভেন্দু অধিকারী বলছে বিধানসভার ভেতরে আমরা খুন হয়ে যেতে পারি, আক্রান্ত হতে পারি, যে কোনো সময় আমাদের নিরাপত্তা রক্ষীদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। দেখুন, বিধানসভায় বিরোধী দলের নেতা হাস্যকর কথা বলেছেন বিধানসভার অধিবেশনের মধ্যে আমরা খুন হয়ে যেতে পারি। আমি জানি না এতটা চেহারা কিনা, তবে শুভেন্দু বাবু যখন বিরোধী দলে ছিলেন, মানে সরকার পক্ষে ছিলেন মন্ত্রী, তখন পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের বিধায়কদের কিন্তু আক্রান্ত করা হয়েছিল। গৌরাঙ্গ চ্যাটার্জি, দেবলীনা হেমব্রম হাসপাতালে ভর্তি হয়েছিলেন, আব্দুল মান্নান হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাকে রক্ষা করতে গিয়ে আমাদের জাহানারা সহ বাকি অনেকে আক্রান্ত হয়েছিলেন। বিরোধীদের আক্রমণ করার একটা রেওয়াজ তৃণমূলের আছে। যখন শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা ছিলেন তখন থেকেই সেই আক্রমণ করার মনোভাবটা ওদের আছে। উনি এখন বিরোধী দলে এসে হয়তো বুঝতে পারছেন, তখন বুঝতে পারেননি।